স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আসসালামু আলাইকুম। আপনি কি জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা পরিচয় পর্ব দিয়ে ফেলেছি। আমি আপনাকে ফ্লোরটি দিতে যাচ্ছি। প্লিজ আপনি যদি আজকের সেশনটি কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমার ভয়েসটা একটু চেক করে নেন। ভয়েস কি সুন্দর মতো যাইতেছে আপনাদের কাছে? জি, এখন ঠিকঠাক আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি প্রবলেম হয় আমাকে ওই মেসেজে জানাবেন যে ভয়েস যদি ঝামেলা হয় বা ভিডিও যদি কোনো ঝামেলা করে। জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। জি, আমি কি শুরু করে দিব তাহলে? জি, আপনি শুরু করতে স্যার, পারেন। অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা একটু সবাইকে বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা তাই না? আমি একটু যদি স্ক্রিনটা শেয়ার করি। আমি স্যার 1 মিনিট সময় নিচ্ছি আমি। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে সবাই। ইয়েস স্যার। ওকে। আমরা সবাই তো ড্যাশবোর্ড পেয়েছি তাই না? ওকে। না আমরা স্যার। প্রথমে ইয়েস। আমরা তো দেখতেছি না ভাইয়া। আমরা প্রশ্নগুলো পরে নেব। আমরা সরাসরি একবার দেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা অ্যাটেন্ডেন্সটা দিব। ঠিক আছে? প্রথমে আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন করার পরে আমরা এরকম ড্যাশবোর্ড দেখতে পাবো। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা আমাদের মেইন প্রোফাইল যেটা সেখানে চলে আসব। এরপর আমরা যেখানে ক্লাস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা ক্লাসে ক্লিক করার পরে আমরা হচ্ছে এটা অন্য একটা প্রোফাইল, যার কারণে এরকম দেখাচ্ছে। আজকে আপনাদের যে প্রোফাইলটা বা আপনারা যে ক্লাসের, তো আপনাদেরটা এখানে শুরুতে দেওয়া থাকবে। শুরুতে ওখানে দেখবেন যেখানে ক্লাসের লিংক আছে এবং লিংকের পাশেই অ্যাটেন্ডেন্স ভিডিও তো নামে একটা দেখতেছি অপশন না। আছে। এখানে জাস্ট আপনাকে দেখাচ্ছে ভাইয়া। স্ক্রিন দেখা যাওয়ার কথা, সবাই দেখতে পাচ্ছে। আপনার মেবি নেট প্রবলেম বা এরকম কিছু একটা। সব তো ঠিকই আছে। তো আশা করি প্রবলেম হবে না, আমি বোঝাতে পেরেছি। আপনারা একটু কাইন্ডলি ক্লাসে মনোযোগ দিন। ঠিক আছে দেখা স্যার, যাচ্ছে আপনি ভাইয়া। কাইন্ডলি শুরু করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হলো ফারজুক আহমেদ। আমি ফ্রিল্যান্সিং করছি কয়েক বছর ধরে। তো আপনাদের মূলত আজকে আমাকে বলা হয়েছে যে ফ্রিল্যান্সিং এর উপরে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিতে আর কি। তো এখানে সবাই মেবি স্টুডেন্ট। আপনারা একটু ওই ইয়ার এখানে মেসেজের বক্স আছে, সবাই একটু লিখে দিতে পারেন এখানে সবাই কি স্টুডেন্ট না কেউ কি আইটি রিলেটেড আছে, বা আপনারা দুই একজন মাইক্রোফোন অন করে বলতে পারেন, সমস্যা নাই। সবাই স্টুডেন্ট? জি স্যার, স্টুডেন্ট। স্টুডেন্ট স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক। আচ্ছা, আমরা প্রথমে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেই, পরে চার চার প্রশ্ন এগুলোর উপর আমরা একটু আলোচনা করব। তো একদমই সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করব। আপনাদের কোনো ঝামেলা হলে আমাকে এখানে আনমিউট করে বলতে পারেন, আবার চাইলে এখানে মেসেজ ড্রপ করতে পারেন। তো আমরা দুইটা জিনিস সম্পর্কে ফ্রিল্যান্সিং নিয়ে শুরু করি। মূলত ফ্রিল্যান্সিং হলো একটা স্কিল। স্কিল বলতে আপনি যে কাজ জানেন ওই কাজটা বিভিন্ন জায়গায় সেল করা, হতে পারে ওইটা কোনো মার্কেট প্লেস, হতে পারে কোনো অফিসিয়াল কোনো জিনিস। তো মূলত হলো ফ্রিল্যান্সিংটা একটা স্কিল। এখন আপনি মনে করেন আপনি ভালো কবিতা লিখতে পারেন বা আপনার ভালো আঁকা আঁকির একটা শখ আছে। এই জিনিসটা যখন আপনি মার্কেট প্লেসে বা বিভিন্ন কোনো প্ল্যাটফর্মে এটা সেল করার চেষ্টা করবেন, আমরা ইনিশিয়ালি বা বেসিকলি এটা কি বলি ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং বোঝানোর আগে আপনাদের দুইটা ওয়ার্ড একটু ক্লিয়ার করি। একটা হলো ফ্রিল্যান্সিং আর একটা হলো আউটসোর্সিং। তো আমরা এই দুইটা জিনিস অনেকেই ভাবি যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুইটা সেম, জিনিসটা কিন্তু আলাদা। ধরেন আপনি একটা কোম্পানির ওনার হয়ে গেলেন, আপনি মান্থলি 10 জনের কাজ করতে পারেন সাপোজ। তো এখানে আপনার এক মাসে এমন হলো যে আপনি 10 জনের জায়গায় আপনার 15 জনের কাজ করা লাগতেছে। এখন ওই 15 জনের কাজ আপনার যে টিম অথবা আপনার যে পাওয়ার ওটাতে কমপ্লিট হচ্ছে না, তখন আপনি কি করলেন?
ওই মাসের জন্য আপনি বাহিরে থেকে কাউকে হায়ার করলেন, একজন বা দুইজনকে বা পাঁচজনকে, যে ওই এক্সট্রা কাজগুলা করে দিবে। ওরা কিন্তু আপনার এমপ্লয়ি না, ওরা শুধু কি করে একটা নির্দিষ্ট টাইমের জন্য আপনার কাজটা করে দিল। এখন আপনি যে ওই ওনাদের দিয়ে যে কাজটা করালেন ওইটাই হলো আউটসোর্সিং, আর ওনারা যে একটা সার্টেন টাইমের জন্য আপনাকে যে কাজটা ডেলিভার দিল বা কাজটা করে দিল, মূলত এটা হলো ফ্রিল্যান্সিং। এখন এই কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি, আপনারা তো তাহলে বুঝাতে পারবেন যে ফ্রিল্যান্সিং কোনটা আর আউটসোর্সিং কোনটা। ভাইয়া একবার বলতে পারবেন? জি স্যার। আচ্ছা, ধরেন আপনি আপনার যে এবিলিটি আছে, আপনার যে ক্ষমতা আছে, এর বাহিরে কিছু কাজ আপনার প্রয়োজন করানো, তখন আপনি দেখা গেল যে আপনার যে ম্যান পাওয়ার আছে ওইটাতে এটা কমপ্লিট করতে পারতেছেন না, বাইরে থেকে কাউকে হায়ার করে ওই কাজটা করিয়ে নিলেন। এখন আপনিও যে বাইরে কাউকে হায়ার করলেন, এই জিনিসটা হবে আউটসোর্সিং। আর এই নির্দিষ্ট সময়ের জন্য যারা আপনার এই কাজটা করে দিল, তারা তারা মূলত ফ্রিল্যান্সিং করলো, বা তাদেরকে আমরা ফ্রিল্যান্সার বলি। তো এখন বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আরো ক্লিয়ার হব। তো এখন ফ্রিল্যান্সিং হতে পারে আপনার কম্পিউটার রিলেটেড, হতে পারে যে কোনো কিছু। ফ্রিল্যান্সিং আসলে কোনো স্কিল বেস না যে আপনি এই টপিকের উপরে কাজ করলেন ওইটা ফ্রিল্যান্সিং না, আপনি যে কোনো টপিকে কাজ করতে পারেন। ধরেন আপনি একজন ডাক্তার, কিন্তু আপনি ফটোগ্রাফি পারেন ভালো করে, এমন একটা টাইমে আপনি কি করলেন, ফটোগ্রাফার হিসাবে কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা পার্টে আপনি জয়েন হলেন, জয়েন হলে তাদের জন্য ছবি তুলে দিলেন। এই যে আপনার প্রফেশনের বাহিরে যে কাজটা করলেন, মূলত এটা হলো ফ্রিল্যান্সিং, বা এটা পার্ট টাইম আর কি আমরা যেটাকে বলি। এখন ফ্রিল্যান্সিং তো অনেকগুলা বিষয় নিয়ে আমরা করা হয়। তো মূলত বাংলাদেশে পপুলার ফ্রিল্যান্সিং শব্দটা হলো আইটি নিয়ে। তো আইটি বলতে আপনার হতে পারে এটা গ্রাফিক ডিজাইন, হতে পারে এটা ডিজিটাল মার্কেটিং, হতে পারে এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, অথবা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স, যে কোনো কিছু। তো মূলত আসলে আমরা ফ্রিল্যান্সিংটাকে আইটি রিলেটেড বুঝি, যে আইটি তে যারা কাজ করে এরাই মূলত আসলে ফ্রিল্যান্সিং। আসলে এরকম কিছু না, আপনি যে কোনো সেক্টরে কাজ করতে পারেন রিমোটলি, ঘরে বসে যদি অন্যের হেল্প করেন। ধরেন আপনি আর্কিটেকচার, তো এই হিসাবে আপনি বিভিন্ন জিনিস পারেন, ওইগুলা বাহিরের বিভিন্ন কোম্পানির সাথে আপনি ঘরে বসে কাজ করতে পারলেন। যেমন ধরেন এখন এখানে আপনারা যারা আছেন অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছেন, বা আমি জয়েন করছি সিলেট থেকে। এখন আপনাদের কিন্তু মনে হচ্ছে না যে না আমি দূরে বসে কথা বলতেছি, আপনাদের সামনেই আমি কথা বলতেছি। তো এই জিনিসটা আমরা ক্লায়েন্টের পিসিতে বা ক্লায়েন্টের ওইখানে সরাসরি আমরা কাজ করতে পারি। তখন আমি একটা স্ক্রিন শেয়ার করি আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন। ওকে, আমি একটু শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন তো একটা স্ক্রিন দেখা যায় কিনা আপনাদের সামনে। একটু দেখা যাচ্ছে না স্যার। একটু দেখেন। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে। ওকে, তো ধরেন একটা সফটওয়্যার, আপনারা সবাই এই সফটওয়্যারটা ইউজ করেন হয়তো, এনিডেস্ক। তো এনিডেস্ক এই গুগলে যদি আপনি সার্চ দেন, গুগলে সার্চ দিলে এরকম এনিডেস্ক লেখা থাকবে। তো আমি যদি এনিডেস্কের উপর ক্লিক করি, এই যে একটা সফটওয়্যার বা ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনারা যদি ডাউনলোড নাওতে ক্লিক করি, আপনার ওটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমরা সবাই তো সফটওয়্যার ইনস্টল করতে হতে পারি, ডবল ক্লিক করে ফাইলের উপরে আপনি ইনস্টল করতে পারেন। তো এটা আমি মূলত ইনস্টলেশন দেখাচ্ছি না আপনাদেরকে, ওই সফটওয়্যার সম্পর্কে একটু পরিচিতি দেখাচ্ছি। যেমন এই একটা সফটওয়্যার, ওই সফটওয়্যার দিয়ে আপনি চাইলে আপনি আমার কম্পিউটারে লগ ইন করতে পারেন, অথবা আমি চাইলে আমার ইউএস এর একটা ক্লায়েন্টের পিসিতে আমি ঢুকতে পারবো একদম সহজে, ওটাতে কোনো ঝামেলা হবে না। তো এই সাইটটার নাম হলো এনিডেস্ক। এরকম আরো সফটওয়্যার আছে, যেমন আপনারা হয়তো অনেকে টিম ভিউয়ার এর কথা হয়তো শুনতে পারেন। টিম ভিউয়ারও এরকম একটা রিমোট সফটওয়্যার, যার মাধ্যমে আপনার পিসির অ্যাক্সেস অন্য কেউ নিতে পারে। ধরেন আপনি ইউএসএ তে থাকেন, আপনার একটা ফেসবুক অ্যাডস চালানো লাগবে, কিন্তু আপনি ফেসবুক অ্যাডস চালাতে পারেন না, তো আপনার একটা ফ্রেন্ড ফেসবুক অ্যাডস চালাতে পারে। তখন কি করলেন, আপনার ফ্রেন্ডস কে আপনার কম্পিউটারের অ্যাক্সেসটা দিয়ে দিলেন, উনি আপনার কম্পিউটারে ঢুকে এই কাজগুলা করতে পারে। তো এরকম আরো অনেকগুলা আছে। তো এগুলো হচ্ছে মূলত রিমোট সফটওয়্যার বলে। রিমোট সফটওয়্যার বলতে রিমোট রিমোট বলতে এক জায়গায় বসে আরেক জায়গায় কাজ করা। যেমন ধরেন আমি সিলেটে বসে আপনাদের ক্লাস নিচ্ছি, তো মূলত অনলাইনে যদি অফলাইনে নেওয়ার হতো, বা মনে করেন ঢাকা একটা প্রতিষ্ঠানে আমার ক্লাস নেওয়া উচিত ছিল কিন্তু আমি কোনো কারণে অ্যাটেন্ড হতে পারি নাই, তখন আমি কি করব, আমি এরকম জয়েন হতে পারবো সবার সাথে ইজিলি, আপনারা আমাকে রিচ করতে পারবেন। তো এটা হলো রিমোট সফটওয়্যার। তো রিমোট সফটওয়্যার মানে হলো এক জায়গায় বসে অন্য জায়গায় অ্যাক্সেস নেওয়া। এখন
আমি দুইটা সফটওয়্যারের কথা বলছি, একটা হলো অ্যানিটেস্ক আর একটা হলো টিমভিউয়ার। দুইটাই সিম্পল, আপনারা যদি গুগলে একটু সার্চ দেন বা এখন তো ইউটিউব আছে, ইউটিউবে যদি একটু সার্চ দেন যে কিভাবে অ্যানিটেক্স ইউজ করতে হয় বা কিভাবে টিমভিউয়ার ইউজ করতে হয়, আপনারা সহজে বুঝতে পারবেন। তো আমরা মেইন টপিকে ব্যাক করি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? জি স্যার, ক্লিয়ার হয়েছে। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, জি বলেন। ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন ফ্রিল্যান্সিং এ আমরা মূলত কোন বিষয়গুলা নিয়ে কাজ করি বা কোন বিষয়গুলোকে নিয়ে কাজ করা উচিত আপনার? এখন দেখেন, সবার প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্টে ইন্টারেস্ট থাকে বা প্রত্যেকে আলাদা আলাদা এক্সপার্ট হয়। এখন আমি যদি বলি যে না, আমি ওই একজনের দেখে ও একটা কাজ করতেছে, আমাকে ওটা কাজ করতে হবে, ওইরকম কিছু না। আমি আপনাদেরকে কয়েকটা কোর স্কিলের কথা বলি। যেমন ধরেন গ্রাফিক ডিজাইন। সো গ্রাফিক ডিজাইন মূলত হলো যাদের কালার নিয়ে একটু পছন্দ, মানে কালার সিলেকশন গুলা সহজে করতে পারেন, কোন কালার সাথে কোন কালার যায়, প্লাস একটু আঁকা আঁকি যাদের পছন্দ, তারা গ্রাফিক ডিজাইন নিয়ে আপনারা কাজ করতে পারেন। গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেকগুলো আছে, যেমন একদম ইজি যদি আমি বলি, আমরা অনেকেই বিভিন্ন ধরনের ডিজাইনের টি শার্ট গুলা ইউজ করি। যদি আমরা এই যে ধরেন টি শার্টের উপরে বিভিন্ন লেখা হতে পারে, আপনার ছবি, আপনার কোম্পানির লোগো, প্লাস অন্য বিভিন্ন ধরনের ট্যাগ লাইন বা বিভিন্ন কোটেশন, এগুলো আমরা কি করতে পারি, টি শার্টের উপর প্লেস করে টি শার্ট গুলা প্রিন্ট করতে পারি, বা এই ধরনের রিলেটেড গুলা গ্রাফিক ডিজাইন। আবার ধরেন আপনি একটা বিজনেস শুরু করবেন, বিজনেসের জন্য একটা ব্যানার লাগবে বা আপনার একটা ভিজিটিং কার্ড লাগবে, এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন মূলত হলো আঁকা আঁকি, বা আপনারা যদি রাস্তায় বের হন, দোকানের নাম বলেন, বিভিন্ন কোম্পানির যে বিভিন্ন পোস্টার আছে, এভরিথিং আপনার আশেপাশে তাকালে শুধু ডিজাইন আর ডিজাইন দেখতে পারবেন। ইভেন আপনি যে কাপড়, ওইগুলাও কিন্তু গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করানো হয়। আপনাদের দেখা যায় যে আমরা অনেক সময় টি শার্ট বা হুডি গুলা পরে বিভিন্ন কোম্পানির ট্যাগলাইন বা নাম দিয়ে, ওইগুলো কিন্তু একটা গ্রাফিক ডিজাইন। সো গ্রাফিক ডিজাইন হলো মূলত মানে ডিজাইন। গ্রাফিক ডিজাইনে আমরা দুইটা পার্ট নিয়ে সবাই কাজ করে, একটা হলো অনলাইন আর একটা হলো প্রিন্ট। প্রিন্ট বলতে যেটা হয়তো কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট হয়ে আপনার সামনে আসবে, যেমন ভিজিটিং কার্ড, তারপর হতে পারে টি শার্ট। আর অনলাইনে কোনগুলা, যেমন ফেসবুক একটা পেজ খুলছেন, ওই ফেসবুকের জন্য আপনার একটা কভার ফটো দরকার, ইউটিউবে একটা চ্যানেল খুলছেন, ওই চ্যানেলের জন্য আপনার একটা লোগো দরকার, বা যেটাকে চ্যানেলকে আমরা ব্যানার বলি, ওই ব্যানারটা প্রয়োজন, বা একটা স্টিল ছবি দরকার যেটাকে আমরা থাম্বনেইল বলি। ছবি থাকে না, আমরা যখন ইউটিউবে যখন আমরা ঢুকবো, ইউটিউবে ঢুকলে দেখা যায় যে অনেকগুলা ভিডিওর সামনে বিভিন্ন ধরনের এই যে ছবিগুলা, এগুলাকে থাম্বনেইল বলা হয়। সো আমরা এই জিনিসগুলা সবগুলাই গ্রাফিক্স এর কাজ। সো গ্রাফিক্স এর আরো অনেকগুলা আছে, আমি তো আর সবগুলা বলতে পারবো না, জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো এটা হলো গ্রাফিক্স। গ্রাফিক্স কাদের করা উচিত? মূলত যারা একটু কালার সিলেকশন করতে পারে, যাদের একটু ছোটবেলা থেকে আঁকা আঁকির প্রতি একটা আকর্ষণ থাকে, তাদের গ্রাফিক্স করাটা বেটার। আর আপনি যদি একটু লেখালেখি ভালো করতে পারেন, আপনি ধরেন মানুষকে বোঝানোর মতো আপনার এবিলিটি আছে, প্লাস ধরেন আপনাকে কেউ যদি একটা টপিক দিয়ে বলে কথা বলতে হবে বা ওই সম্পর্কে লিখতে পারবেন, তখন আপনার মার্কেটিং বা আমরা যেটাকে ডিজিটাল মার্কেটিং বলি, ওইটাতে আপনার আসা উচিত। তো ডিজিটাল মার্কেটিং এ যে জিনিসটা আপনার প্রয়োজন, সেটা হলো আপনার ভালো ইংরেজি এন্ড আপনার একটু ক্রিয়েটিভলি থিঙ্কিং করার ক্ষমতা। ধরেন আপনার ফেসবুক একটা অ্যাডস রান করলেন, ওইটা কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। এখন ফেসবুক অ্যাডস এ আপনার অনেক সময় দেখা যায় যে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে হলে আপনার বিভিন্ন ক্যাপশন লিখতে হয়, বিভিন্ন ছবিতে বিভিন্ন কমেন্ট গুলা অ্যাড করতে হয়। এখন এইগুলো আপনাকে নিজে করতে হবে, এরকম কিছু না যে সফটওয়্যার আপনাকে জেনারেট করে দিবে। তো ডিজিটাল মার্কেটিং যারা শিখেন বা যারা কাজ করেন, তাদেরকে আমি এই জিনিসটাই সাজেস্ট করি যে আপনাদের নিজে থেকে লেখালেখির ক্ষমতাটা থাকতে হবে। আপনি ক্যাপশন বলেন, মূলত হলো ধরেন এই ছবিটা আপনি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে, সো কি ক্যাপশন দিলে এটাতে লাইক কমেন্ট বেশি আসবে, এই জিনিসটাই আপনাকে থিঙ্ক করতে হবে। আমি একদম বেসিকলি বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং হলো মূলত আপনার মার্কেটিং করা। এখন ধরেন আগে যখন আমরা ধরেন আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে, যখন একটা কম্পিউটার একটা দোকান বা যে কোনো একটা ইনস্টিটিউট উদ্বোধন হতো, তখন আমরা কি করতাম, হয়তো দেখা যেত যে পোস্টার প্রিন্ট করে আমরা হাতে হাতে নিয়ে বিভিন্ন জায়গায় এটা প্রচারণা করতাম। প্লাস এক সময় দেখা যেত যে আমরা এলাকায় মাইকিং করা হতো। এখন ওই জিনিসগুলা এত বেশি নাই, মনে করেন হারিয়ে গেছে বলতে পারেন। কারণ এখন কি করেন, এখন যদি আপনি আপনার ফেসবুকে ঢুকেন, আপনি যদি আপনার ফেসবুকে ঢুকেন, ধরেন আমি আমার ফেসবুকে আমি ঢুকি, প্রথম পোস্টটা আপনি যদি এক দুইটা পোস্ট ইয়ে করেন, এখন অবশ্যই দেখাচ্ছে না,
তো ফেসবুকে নরমালি আপনারা দেখবেন অনেক সময় আপনার প্রথম পোস্টের পরে এখানে স্পন্সর্ড নামে অনেকগুলা পোস্ট থাকে। তো আমরা যদি একটু গুগল থেকে আপনাকে একটু স্যাম্পল দেখাই। ওকে, অনেক সময় দেখা যায় আমরা এরকম মোবাইলে বা কম্পিউটারে এই যে আমার যে ছবি যেটা আছে এই ছবির দিকে একটু তাকান, এরকম কিছু পোস্ট থাকে যেখানে স্পন্সর্ড লেখা থাকে। তো এই পেজগুলো হয়তো আমরা লাইক দেই নাই বা এই পেজগুলো সম্পর্কে আমরা হয়তো জানি না, কিন্তু এগুলো আমাদের সামনে আসে অনেক ধরনের, কখনো ভিডিও আসে, কখনো আপনার পিকচার আসে, কখনো আপনার করজল আসে। তো এই জিনিসগুলো হলো আপনাদের সহজে প্রমোশন বা মার্কেটিং এর সবচেয়ে সহজ উপায়। এখন দেখেন আমি ফেসবুকে যদি চাই যে আমি $100 আমার বাজেট আছে, এটা দিয়ে আমি বাংলাদেশের মানুষকে অ্যাড দেখাবো, আমি সহজেই দেখাতে পারি। এখন আমাদের যদিও হিসাব একদিকটি বলা যায় না, আপনি যদি 1000 টাকা আপনার বাজেট রাখেন একটা অ্যাডের জন্য, তাহলে আপনার জন্য দেখা যায় যে একটা এরিয়া, ধরেন একটা ডিভিশনকে টার্গেট করা পসিবল, বা একটা ডিভিশনের কাছে আপনার অ্যাডটা যাবে। ধরেন আপনি ঢাকা ডিভিশনের মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছাতে যাচ্ছেন, জাস্ট আপনি কি করবেন, ফেসবুকে একটা পেজ খুলবেন আপনার কোম্পানি বা প্রোডাক্ট রিলেটেড, ওইটা আপনি টার্গেট করে ঢাকা টার্গেট দিয়ে আপনি 1000 জন মানুষের 1000 টাকা বাজেট দিয়ে একটা রান করে দিলেন। তখন এই জায়গা থেকে অনেক ভালো ফিডব্যাক আসতেছে বা মানুষ ওইখান থেকে ইন্টারেস্টেড হইতেছে। তো এটা একদম সিম্পল। এটা গেল আপনার ফেসবুক। এরকম আরেকটা বড় যেটা হলো গুগল অ্যাডস। সো গুগল আপনারা সবাই তো চেনেন, এই লোগোটা হয়তো অনেকে দেখছেন। তো এটা হলো গুগল অ্যাডস এর লোগো। আর গুগল অ্যাডস এর মেইন কাজ হলো গ্লোবালি, ধরেন কেউ যখন গুগলে সার্চ দিল, ধরেন আমি সার্চ দিলাম রেস্টুরেন্ট, ওকে, সো বিভিন্ন জায়গায় দেখুন রেস্টুরেন্টের পিকচার বা ওইগুলো আমাকে দেখাচ্ছে। আমি যদি গুগলকে একটা অ্যাড রান করার জন্য ইনস্ট্রাকশন দেই যে কেউ যখন রেস্টুরেন্ট লিখবে তখন আমার ওয়েবসাইটটা প্রথমে দেখাবে, তখন গুগল কি করবে, এই আপনার যা লিখে আপনি সার্চ দিচ্ছেন এটাকে নোট করে রাখবে। যখনই কেউ এই ওয়ার্ডটা লিখে সার্চ দিবে তখন অন্য 10টা ওয়েবসাইট দেখে আপনারটা দেখাবে। তো এটা হলো গুগল অ্যাডস। আবার যখন আমরা ইউটিউবে ঢুকি, ইউটিউবে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, তো ধরেন যে কোনো দেখবেন, সরি আমার এখন একটা অ্যাড ব্লকার অন করা, যার জন্য আপনি দেখা যাচ্ছে না। তো আমি যদি একটু গুগল থেকে আপনাকে দেখাই, এরকম আপনারা সবাই দেখেন যে ইউটিউবে যখন আমরা ভিডিও গুলা ওপেন করি, এরকম ভিডিওর মধ্যে অ্যাড দেখেন না? আপনারা খেয়াল করছেন নাকি একটু বলেন তো। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, Yes, এই যে sir. আমরা ভিডিওর মাঝে যখন আমরা ভিডিও পরিচালনা করি বা যে কোনো একটা ভিডিও রান করি, দেখা যায় এর মধ্যে অন্য একটা ভিডিও চলে আসছে বা অন্য একটা কোম্পানির অ্যাড চলে আসছে। আমরা বাংলাদেশে দেখবেন ফুড পান্ডা খুব বেশি অ্যাড দেয়। তো এগুলো কিন্তু গুগলের। আপনি চাইলে আপনি আপনার কোম্পানির অ্যাড গুলা সহজে এই গুগলের মাধ্যমে আপনি শো করতে পারেন। আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখি, একটা ওয়েবসাইট আছে যেটার নাম হলো গুগল অ্যাডস। আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে যদি এখানে লিখেন গুগল অ্যাডস, এই যে দেখেন গুগল অ্যাডস, তারপর আমরা যদি অলে যাই, এখন আমরা ইমেজে আছি, এই যে দেখেন একটা ওয়েবসাইট আছে যেটার ইউআরএল হলো ads.google.com। আর ads.google.com এ আপনি যদি যান তাহলে দেখতে পারবেন এখানে আমার বিভিন্ন অ্যাড গুলা রান করা আছে বা বিভিন্ন অ্যাড গুলা এখানে চলতেছে। তো আপনারা চাইলে আপনাদের ক্লায়েন্টের জন্য এইখানে বিভিন্ন ধরনের অ্যাড রান করতে পারবেন। সো এইটা দিয়ে মূলত গুগলের যাবতীয় গুগল রিলেটেড যা যা আছে, যেমন গুগলের সাথে আছে ইউটিউব। ভাই এটা করবো কিভাবে? আচ্ছা, ওইটা আপনাদেরকে স্টেপলি দেখানো হবে। আমি তো জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি আজকে, আসলে আমি মূলত কোনো কাজ শেখাচ্ছি না, আপনাদের বিভিন্ন টুলস বলতে পারেন সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা ওইগুলা নোট ডাউন করে রাখেন, আপনাদের ওইগুলা ধীরে ধীরে শেখানো হবে যদি আপনাদের মডিউলে থাকে। তো এইখান থেকে আমরা যে কাজগুলো কি আমি বুঝি নাই, আবার বলেন। অ্যাডস দিয়ে আমাদের কাজটা কি, মানে গুগল অ্যাডস দিব কারণটা কি? এটা বলতেছি, গুগল অ্যাডস মূলত আমরা ইউজ করি আমাদের বিভিন্ন প্রোডাক্ট বলেন, বিভিন্ন সার্ভিস বলেন, যাতে সহজে মানুষের কাছে পৌঁছে যায়। এই যে ইউটিউবে আপনারা বিভিন্ন একটা ভিডিওর মধ্যে অন্য ভিডিওর অ্যাডস দেখতে পান না, ওটা মূলত গুগল অ্যাডস দিয়ে রান করা হয়। বা এরকম ইউটিউবের পাশাপাশি আমরা জিমেইলে রান করতে পারি। আমাদের অনেক সময় মোবাইলে দেখা যায় যে লেফট মেনুতে ক্লিক করলে অনেকগুলো অ্যাড দেখায়, ওইটাও আমরা কিন্তু গুগল অ্যাডস দিয়ে, বা বিভিন্ন ওয়েবসাইটে, যেমন ধরেন আমি যদি প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকি, প্রথম আলোর যে কোনো একটা আমি যদি পোস্টের ভিতরে ঢুকি, অনেক সময় দেখা যায় না এই যে পোস্টের মধ্যখানে এই যে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাই।
আপনারা হয়তো যারা ওয়েবসাইটে রেগুলার আপনারা ভিজিট করেন এইরকম অ্যাড হয়তো অনেকে দেখতে পান। সো অনেক সময় দেখা যায় ওয়েবসাইটের মিডিলে, অনেক সময় রাইট সাইডে, অনেক সময় ওয়েবসাইটের নিচের পার্টে এরকম অ্যাড দেখায় না? Yes, কেউ কি sir. খেয়াল করছেন আগে? জি দেখো। না ভাইয়া দেখি না তো। আচ্ছা, আপনি আজকে কি করবেন, আজকে কয়েকটা সাইট ভিজিট করবেন, যখন প্রথম আলো ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন, দেখবেন অনেকগুলা আপনার ইয়েগুলা আছে পেজে এরকম অ্যাড দেখাবে, বা বিভিন্ন ওয়েবসাইটে আপনি ইয়ে করবেন আমার অ্যাড গুলা বন্ধ করে রাখা, কারণ অ্যাড অনেক সময় সময় নষ্ট করে, যার জন্য এই যে এরকম হয়তো ডান দিকে অথবা মিডিলে অ্যাড দেখা যায়। এগুলো মূলত সবগুলা নিয়ন্ত্রণ করা হয় গুগল অ্যাডস দিয়ে। ওকে, এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এ আরো অনেক জিনিস আছে, যেমন অনেকগুলা ফেসবুকও পেজে যখন আপনি মেসেজ দেন, আপনারা খেয়াল করবেন যে পেজে যখন মেসেজ দেন অটোমেটিক্যালি কিছু রিপ্লাই আসে। অটোমেটিক্যালি রিপ্লাই আসে বলতে আপনি একটা জিনিস জানতে চাইছেন প্রোডাক্টের প্রাইস, ওরা অটোমেটিক্যালি বলে দেয়, বা আপনি নাম্বার চাইতেছেন ওরা অটো দিয়ে দেয়। ওইগুলা কিন্তু আসলে তারা অ্যাক্টিভ থেকে দেয় না, ওইগুলো আগে থেকে সেট করে থাকে, ওই সেটগুলোর রেজাল্ট গুলো আপনাকে দেখায়, তো যেগুলোকে আমরা অটোমেশন বলে থাকি। তো এরকম আরো অনেকগুলা টপিক আছে ডিজিটাল মার্কেটিং এর। আপনারা যদি জাস্ট গুগলে সার্চ দেন ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে অনেকগুলা আপনি অপশন পেয়ে যাবেন। তো বাংলাদেশের যদি আপনি মার্কেট চিন্তা করেন, তাহলে গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং গুলা খুবই পপুলার। এর পাশাপাশি ওয়েব ডিজাইন আছে, বিভিন্ন ওয়েবসাইট বানানো, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড বা যে পার্টটা আমরা দেখতে পাই ওয়েবসাইটের ডিজাইন করা, আবার দেখা যায় যে ওয়েবসাইটের ব্যাক এন্ড কন্টেন্ট কিভাবে আপলোড করা হয়, তারপর ওয়েবসাইট ব্যাক থেকে কিভাবে কাজ করে, এগুলা ডেভেলপাররা ক্রিয়েট করে। আবার এগুলার যখন মোবাইল ভার্সন হয় তখন আমরা তাদেরকে সফটওয়্যার ডেভেলপার বলি। আমরা অনেক সময় দেখা যায় যেমন দারাজে আমরা চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারি, আবার চাইলে মোবাইল থেকে অর্ডার করতে পারি। এখন দারাজ যদি চিন্তা করতো যে না আমার তো ওয়েবসাইট আছে, সবাই এসে ওয়েবসাইটে অর্ডার করবে, তাহলে কিন্তু মোবাইল থেকে যারা অনেক মানুষ আছে যারা চায় যে মোবাইল থেকে জয়েন করতে, তারা কিন্তু আর কম্পিউটারটা ওপেন করে না, বা অনেকের কাছে কম্পিউটার থাকে না। আপনি যদি সবার কথা চিন্তা করেন তাহলে কম্পিউটারও দরকার, মোবাইল সরি কম্পিউটারের যে ওয়েব ভার্সনের পাশাপাশি মোবাইলের যে সফটওয়্যার ভার্সনটা প্রয়োজন। ওকে, তো এইগুলো হলো মূলত আসলে বেসিক যে জিনিসগুলা, যেগুলো হলো ফ্রিল্যান্সিং এর আপনার এক কথা যদি আমরা বোঝাতে চাই। এখন ফ্রিল্যান্সিং এ অনেকগুলা প্রশ্ন থাকে, যেমন ফ্রিল্যান্সিং করতে হলে আমাদেরকে কত ঘন্টা সময় দিতে হবে, প্লাস অনেকে এই জিনিসগুলা জানতে চান যে আপনার কম্পিউটারটার কনফিগারেশন কিরকম হতে হবে, বা ইংরেজি কেমন জানতে হবে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যে কাজগুলা করি বেশিরভাগ হলো বাহিরের ক্লায়েন্টের, যেমন ইউএসএ, ইউকে, কানাডার। এখন ওনাদের সাথে তো আর আমি বাংলায় কমিউনিকেশন করতে পারবো না, আপনাদেরকে আমি হয়তো বাংলায় বোঝাচ্ছি, কিন্তু ওনাদের সাথে যখন আমি ডিল করবো তখন অবশ্যই আমাকে ইংরেজিতে করতে হবে। এখন ইংরেজিটা এত পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে আপনি স্মুথলি একজনের সাথে ভিডিও কলে কমিউনিকেশন করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি যে ফ্রিল্যান্সিংটা কি, কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়। এই জিনিসটা যদি আপনি লিখে আপনাকে বুঝাই, যে আপনি টাইপ করেন আমি রিপ্লাই দিতেছি, তাহলে আপনার বুঝতে অনেকটুকু সময় লাগবে। কিন্তু আমি আপনাদেরকে এই যে লাইভে এসে বা আপনাদের ক্যামেরার সামনে এসে বুঝাচ্ছি, এটা আগের তুলনায় মোটামুটি সহজ। তো আপনি ক্লায়েন্টকে যত সময় আপনি কি করবেন, মেসেজ দিবেন, ওকে কনভিন্স করার চেষ্টা করবেন, এর চাইতে সহজ হলো ক্লায়েন্টের সাথে 5 মিনিট 10 মিনিট ভিডিও কলে কমিউনিকেশন করা। তখন আপনি সহজে ক্লায়েন্টকে বুঝাতে পারবেন বা কাজটা ডেলিভার করতে পারবেন, ক্লায়েন্টের কাছ থেকে জিনিসটা নিতে পারবেন। এই জন্য আমরা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চাই বা ফ্রিল্যান্সিং করতে চাই, তাদের অবশ্যই এই জিনিসটা মাস্ট দরকার, ইংরেজি কমিউনিকেশন স্কিল। ইংরেজিটা একটু ভালো হতে হবে, ভালো বলতে যত বেশি ভালো আপনার জন্য। এন্ড দেন কম্পিউটার। এখানে সবাই কি মোবাইল থেকে জয়েন হয়েছেন না কম্পিউটার থেকে জয়েন হয়েছেন আপনারা? কম্পিউটার থেকে স্যার কম্পিউটার থেকে। আচ্ছা ভাই মোবাইল থেকে। আচ্ছা, মোবাইল কম্পিউটার। তবে আমি ফ্রিল্যান্সিং এ আর আমরা কি খুবই গরিব। হ্যাঁ বুঝতেছো তো থেকে আচ্ছা ঠিক আছে। তো ফ্রিল্যান্সিং এ মূলত আমাদের কম্পিউটারটা প্রয়োজন, এটা হতে পারে ল্যাপটপ, হতে পারে ডেস্কটপ। তো কনফিগারেশন আছে কম্পিউটারের, কারো পাওয়ারফুল কম্পিউটার আছে, কারো দেখা যায় লো কনফিগারেশন আছে। তো আমাদের যে কোনো কম্পিউটার দিয়ে আমরা শুরু করতে পারি। দেখা যায় যে কাজ যখন একটা পর্যায়ে নিয়ে গেছি, তখন কম্পিউটারে যদি প্রবলেম করে আমরা আপডেট করতে পারবো, কোনো সমস্যা না। তো কম্পিউটার নিয়ে প্যারা নিতে হবে না, আপনার কাছে যেটা আছে আপনি চাইলে এগুলা দিয়ে কাজ শুরু করতে পারেন। আর কিছু স্কিল আছে ডেডিকেটেড, যেমন ভিডিও এডিটিং। আজকাল ভিডিও কন্টেন্টের অনেক ডিমান্ড। দেখা যায় আপনি ফেসবুকে একটা ছবি আপলোড করলেন, একটা স্ট্যাটাস দিলেন, ওইটাতে যে পরিমাণ লাইক কমেন্ট বা এঙ্গেজমেন্ট আসবে, আপনি যদি ভিডিও আকারে প্রেজেন্ট করেন, তুলনামূলকভাবে বেশি পরিমাণ মানুষ এই ভিডিও কন্টেন্ট গুলা দেখে। কারণ স্ট্যাটাস অনেক লম্বা দিলে এক সময় অনেকে বোরিং লাগে, পড়ে না, কিন্তু ভিডিও
দেখা যায় সহজে দেখে সবাই। তো যার জন্য ভিডিও এডিটিং বা ভিডিও মেকিং গুলা অনেক ইম্পর্টেন্ট আমাদের সেক্টরে। এটার জন্য অবশ্যই একটু ভালো কনফিগারেশনের পিসি লাগে। বাট আমরা অন্যান্য কাজ যেগুলো আছে, স্পেশালি আমি যে নিয়ে কাজ করে ডিজিটাল মার্কেটিং, আপনার মোটামুটি এই যে আপনার ক্লাস করতে পারতেছেন বা ইউটিউব সুন্দর করে চালাতে পারতেছেন, এই টাইপের একটা কনফিগারেশনের কম্পিউটার হলে হয়। আর যে জিনিসটা হলো আপনার ফ্রিল্যান্সিং এর বা আমরা যারা কাজ করি মূলত বাহিরের দেশের ক্লায়েন্টের কাজগুলা ডেলিভার করে। এখন ধরেন ইউএস এর আমরা যদি গুগলে সার্চ দিই ইউএস এর এখন টাইম কত দেখা যাবে, বা ইউকে তে এখন কয়টা বাজে বা কানাডাতে এখন কয়টা বাজে। তো আমরা যদি তাদেরকে রিচ করতে চাই, ধরেন আমরা শুক্রবারে যখন ফেসবুকে কোনো জিনিস শেয়ার করি, প্লাস আমরা ছুটির দিনে কিছু শেয়ার করি, দেখবেন তুলনামূলকভাবে ওই পোস্ট বেশি মানুষ দেখে। তার কারণ তখন মানুষ ফ্রি থাকে। আমরা যদি বাইরের দেশের মানুষদের টার্গেট করতে চাই তাহলে তাদের লেজার টাইমটা বা কোন টাইমে তারা ফ্রি ওই টাইমটা বের করতে হবে। এখন দেখা যায় যে আমরা যদি অ্যানালাইজ করি তাহলে রাত্রে 12টার পর থেকে সকাল পর্যন্ত আমাদের ক্লায়েন্ট গুলা অ্যাক্টিভ থাকে, বা ওই সময় আমরা যদি মার্কেটিং করি বা কাজ খোঁজার চেষ্টা করি তাহলে অন্য সময়ের তুলনায় রেসপন্সটা বেশি পাওয়া যায়। তো যার জন্য আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা দেখবেন সবাই রাতে কাজ করে। বিষয়টা এরকম না যে আপনি রাতে কাজ করতেই হবে, বাট এজ এ বিগিনিং আপনাকে মিনিমাম কিছুদিন অবশ্যই আপনাকে রাতে কাজ করতে হবে। এন্ড যখন আপনার কয়েকটা ক্লায়েন্ট হয়ে যাবে, পার্মানেন্ট ক্লায়েন্ট বা কয়েকটা কোম্পানির সাথে আপনি যখন ডিলে চলে যাবেন, তখন আর আপনার এই রাতে কাজ না করলেও হবে। আচ্ছা, তো একজন কমেন্ট করছেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সো আপনি একটু দাঁড়িয়ে গেলে সব মাথার নিচে দিয়ে যাবে, সমস্যা না। তো যে জিনিসটা হলো এই হলো বেসিক জিনিসগুলা। এন্ড আরো কিছু প্রশ্ন থাকে ফ্রিল্যান্সিং এ আর্নিং নিয়ে, যে ফ্রিল্যান্সিং এ আর্নিং গুলা কত হয় বা কিভাবে কি, কারণ আমাদের সবারই একটা জিনিস মাথায় থাকে সেটা হলো আর্ন। তো আসলে ফ্রিল্যান্সিং এ আর্নিং এর কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করলেই আর্ন করতে পারবেন, বা ফ্রিল্যান্সিং এ এই এত টাকা কেউ গ্যারান্টি দিয়ে দিবে আপনি আর্ন করবেন। আসলে এরকম কিছু না। আপনি স্কিলটা শিখতে হবে, আপনি যে কোনো একটা টপিকের উপর আপনাকে এক্সপার্ট হতে হবে, তারপর ওই জিনিসটা সেল করতে হবে। ওকে, এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ফ্রিল্যান্সিং কি, তাহলে এক কথায় আপনাকে প্রশ্ন আনসারটা দিতে হবে আপনি কোন স্কিল অন্য কারো কাছে সেল করা। সেটা হতে পারে আপনি একটা কবিতা লিখতে পারেন, ওই কবিতাটা সেল করা। আপনি একটা ভিডিও মেক করতে পারেন, ওই ভিডিওটা অন্য সেল করা। হতে পারে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন, এই জিনিসটা সেল করা। যে কোনো জিনিস, ছোট্ট কোনো স্কিল ওইগুলা সেল করা। তো এই জিনিসগুলা হলো আপনাদের বেসিক গুলো। এখন কেউ একটু আনমিউট করে বলেন আপনাদের এই যেগুলা আমি টপিক গুলা বললাম এই হালকা, এগুলার উপরে কারো কোনো প্রশ্ন আছে নাকি? স্যার আমার কোশ্চেন আছে। যাদের কোয়েশ্চেন আছে আপনারা হ্যান্ড রেজ করেন সবাই। কোশ্চেন গুলা বলেন, সমস্যা না। ফ্রিল্যান্সিং এর সংজ্ঞাটা বলেন। ফ্রিল্যান্সিং এর সংজ্ঞা, ফ্রিল্যান্সিং তো বললাম একটা স্কিল। ফ্রিল্যান্সিং মনে করেন আপনার স্কিল গুলা সেল করা। যে আমাদের ফ্রিল্যান্সিং এই জিনিসটা চিন্তা করতে হবে, ওইগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। ওইগুলো মনে করেন যে আমরা আগে বইয়ে যদি যেরকম আপনি একটু প্র্যাকটিক্যালি দেখে দিলে ভালো হতো। আচ্ছা, ওইগুলা দেখানো হবে। আজকে তো ইন্ট্রোডাকশন, এক ক্লাসে তো আর আপনাদের সবকিছু দেখানো হবে না। ওকে ওইগুলা ডে বাই ডে সবগুলা জানতে পারবেন। এখন আপনারা আজকে যে টপিক গুলো বললাম ওইগুলোর উপর যে প্রশ্ন আছে সেগুলো বলেন। শাহরিয়ার ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছুক্ষণ আগে অ্যাডস নিয়ে কিছু কথা বলতেছিলেন স্যার। তো হ্যাঁ, হ্যাঁ, কথা হচ্ছে যে অ্যাডস এর যে বিষয়টা স্যার, ওই অ্যাডসটা আপনার কি নিজস্ব অ্যাডস? মনে করেন স্যার, সাপোজ ধরেন আমি অ্যাডস একটা পোস্ট করব, হ্যাঁ? তো স্যার ফুড পয়েন্টের একটা অ্যাড আমি তো পোস্ট করতে পারবো না, তাই না স্যার? আমাকে তো নিজস্ব একটা অ্যাডস লাগবে। এই অ্যাডস গুলো আবার কিভাবে তৈরি করবো স্যার? আচ্ছা, এডস মূলত ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনি চাই যে মানুষ আপনার রেস্টুরেন্টে আসবে, তখন কি করলেন ওই রেস্টুরেন্টের বিভিন্ন ফুডের ছবি, তারপর আপনার যে ডেকোরেশনের ছবি ওইগুলা বা মেনুর ছবি ওইগুলা তুলে পোস্ট দিয়ে ওই পোস্টটাকে জাস্ট বুস্ট করে দিলেন। জাস্ট আমি সিম্পলি বুঝাতে চাইছি যে আর কি। তো এড ক্রিয়েটটা আহামরি কঠিন কিছু না। জাস্ট আপনি কি করবেন, আপনার কন্টেন্ট গুলা, আপনার ছবি বলেন ভিডিও বলেন ওইগুলা পোস্ট করে তারপর এটাকে বুস্ট করবেন। আচ্ছা স্যার, আপনি কি রকম অ্যাডস পোস্ট করছেন আর কি একটু দেখাইলে ভালো হতো, একটু বুঝতাম আর কি। আমাদের ওইগুলা হলো মূলত ক্লায়েন্টের কাজ। এখন ধরেন ক্লায়েন্টের কাজ বলতে ক্লায়েন্টের ভিডিও গুলা বা ক্লায়েন্টের ওয়েবসাইট গুলা একটু আগে আমি দেখাইছি। আমি আর একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাকে দেখাই। ওকে, তো আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। জি স্যার।
ধরেন আমি গুগল অ্যাডস এর ভিতরে ঢুকলাম, যে কোনো একটা, এই যে ধরুন এই নাম্বারগুলো আপনারা বুঝবেন না, আমি জাস্ট একটা ক্যাম্পেইন ওপেন করি। এই যে দেখেন এইখানে একটা ভিডিও, এই যে একটা ভিডিও, ওই ভিডিওটা অ্যাড করা হয়েছে বা ওই ভিডিওটা রান করা হয়েছে। এখন এখানে আপনাকে রেজাল্ট দেখাচ্ছে যে কোন এরিয়াতে গেছে ভিডিওটা, এই ভিডিওটা আর কি একটা পডকাস্ট। সো এখানে কত ডলার নিছে, কতটা ভিউ আসছে, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। মানে এগুলা তো সরি আপনারা এই স্ক্রিন দেখার কথা নয়, আমি আবার দেখা, সরি আমি আরেকটু শেয়ার করি, এন্টায়ার স্ক্রিনটাই শেয়ার করে দিই, সমস্যা না। সাথে এই যে দেখেন এটা হলো গুগলের অ্যাডস, আমি ওপেন করছি, এই জায়গায় নিয়ে আসছি। এই যে দেখেন এই ভিডিওটা, সো আমি জাস্ট এই ভিডিওটা রান করছি। এই যে এখানে দেখাচ্ছে যে আমার কতটুকু কস্ট গেছে আর ইমপ্রেশন মানে একজন অ্যাডটা কতবার দেখাচ্ছে আর কি, এই পার্টগুলো এখানে আপনি দেখাচ্ছে। এখন এই ছোট ছোট পার্টগুলো এখন আপনাদেরকে আসলে বোঝালে আপনারা বুঝবেন না, কারণ ওগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে পরবর্তীতে আপনাদের মডিউল থাকলে দেখানো হবে। আমি আজকে মূলত ওভারভিউ একটা নিতে যাচ্ছি আর কি। তো নিয়ে আপনার টেনশন করা লাগবে না, যখন আপনার টপিক গুলা দেখানো হবে তখন ওই টপিকের উপর আপনারা ইজিলি রান করতে পারবেন, সমস্যা না। ওইগুলো আলাদা ডেডিকেটেড আপনার নেওয়া হবে ক্লাসগুলো। আচ্ছা, একজন প্রশ্ন করছেন পেমেন্ট মেথড। সো পেমেন্ট মেথড আসলে অনেকগুলা পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথড নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। যেমন ধরেন আমরা ফ্রিল্যান্সিং এর সবচেয়ে সহজ পেমেন্ট মেথডটা হলো আপনার ব্যাংক ট্রান্সফার। ধরেন আপনি ওয়াইজ নাম শুনছেন কখনো, ট্রান্সফার ওয়াইজ বা পেওনিয়ার? পেপাল শুনছি। পেপাল শুনলেই হবে। পেপালটা হলো বাংলাদেশে বিকাশ যেরকম আছে, বিকাশ আছে না, ধরেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা ট্রান্সফার করতেন, বিকাশের নাম্বারটা দিলে আপনার টাকাটা চলে আসবে, এরকম পেপাল হলো একটা পেমেন্ট মেথড, ইমেইলের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়। সো এইগুলা আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন সাপোর্ট এগুলা পেয়ে যাবেন, সমস্যা হবে না। আর ব্যাংক ট্রান্সফার আছে, যেমন আপনাদের যে ব্যাংক গুলা আছে, সবার হয়তো ব্যাংক আছে বা আপনারা ব্যাংক খুললে ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিবে, ব্যাংকে ব্রাঞ্চ নেম দিবে, এইগুলা ক্লায়েন্টকে পাঠাই দিলে ক্লায়েন্ট আপনাকে বিদেশ থেকে আত্মীয় স্বজনরা যেভাবে টাকা পাঠায় এইভাবে টাকা পাঠিয়ে দেয়, যেটাকে আমরা ওয়্যার ট্রান্সফার বা পিন কোড মেথড বলি। আরো অনেকগুলো আছে। আমি মূলত আপনাদের কোন বিষয়ের উপর ইয়েগুলা মডিউলে কি কি আছে, কোন টপিক গুলো, এগুলা জানি না। সো আমাকে জাস্ট আজকে আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কিছু আইডিয়া দেওয়ার জন্য আর কি বলা হয়েছে। তো আমি মূলত আসলে এক ক্লাসে তো সব পসিবল না সব বলা, এই জন্য আপনাদেরকে জাস্ট নামগুলোর সাথে পরিচয় করে দিতেছি। এরপর আমরা আহমেদ তাসমাইন মাহাতো। হ্যাঁ, টেক ফ্রিল্যান্সিং এন্ড ফ্রিল্যান্সিং দুইটার মধ্যে পার্থক্য কি? সেমই। টেক ফ্রিল্যান্সিং বলতে আসলে কিছু নাই, ফ্রিল্যান্সিংটাই মূলত। আর আপনি যদি এটাকে টেকের উপরে ধরেন, আপনি আইটি রিলেটেড করেন, হয়তো টেক ফ্রিল্যান্সিং বলতে পারেন। যদি টেক ফ্রিল্যান্সিং বলতে কোনো ওয়ার্ড নাই, এটা হলো মূলত ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বলতে হলো আপনি এক জায়গায় বসে আরেক জায়গার কাজ করা। বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে আছে, অনেকগুলো আছে, যেমন স্ট্রিপের কথা আপনারা একটু আগে কি একজন মেনশন করে দিয়েছেন। আর অনেকগুলো আসলে বাংলাদেশে নাই, কিন্তু আপনি যখন কাজে লাগবেন তখন ওইগুলা প্রবলেম হবে না। অনেকগুলা ওয়েবসাইট আছে, অনেকগুলা কোম্পানি আছে যারা আপনাদের বসে আছে শুধু ডেডিকেটেড পেমেন্ট সাপোর্ট দেওয়ার জন্য, অনেকগুলা আছে। হ্যাঁ, এসএসএল কমার্স আছে, আরো অনেকগুলা আছে। তো আমি মূলত সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করি, তো আমরা ওই গেটওয়ে গুলাতে যাই না। আমরা ধরেন পেপাল আছে, কেশেপ আছে, তারপর আমাদের ট্রান্সফার ওয়াইজ আছে, তারপর পেওনিয়ার আছে, এগুলা আমরা নিয়ে কাজ করি। তো গুগল অ্যাডসেন্স এন্ড গুগল অ্যাডস এর ডিফারেন্সটা, ওকে। গুগল অ্যাডসেন্স হলো আপনি ব্লগ লিখেন, আপনার ওয়েবসাইটে অন্যের অ্যাড দেখাবে, আপনার ওয়েবসাইটে অন্যের অ্যাড দেখাবে, সেখান থেকে আপনি কি করবেন, একটা রেভিনিউ আপনার আসবে। আর গুগল অ্যাডস হলো আপনি আপনার অ্যাড অন্যের ওয়েবসাইটে দেখাবেন, সেক্ষেত্রে আপনাকে গুগলকে টাকা দিতে হবে, তখন গুগল অন্যকে আপনাকে ইয়ে করবে, গুগলকে পে করতে হবে, গুগল অন্যদের ওয়েবসাইটে দেখাবে। আর অ্যাডসেন্সে হলো আপনাকে গুগল পে করবে। গুগল অ্যাডসেন্সটা হলো জাস্ট আপনি কন্টেন্ট ভালো লিখেন, অন্যের অ্যাড আপনার ওখানে দেখা। আর গুগল অ্যাডওয়ার্ড হলো আপনি গুগলকে টাকা দিবেন, বাট যেটাকে ডলার দিবেন, মূলত টাকা বলে ফেললাম। সো এটা কি বুঝছেন? কে জানি প্রশ্ন করছিলেন গুগল অ্যাডসেন্স আর অ্যাডওয়ার্ড নিয়ে। মূলত কি হীরামণি আপনি কি বুঝছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছেন ফ্রিল্যান্সিং এর জন্য কোনটা বেস্ট, আপওয়ার্ক, ফ্রিল্যান্স
freelancer.com এর কথা বলতেছেন, পিপল পার আওয়ার, আরো অনেকগুলো আছে, ফাইবার। সেগুলো হলো মূলত মার্কেট প্লেস। হ্যাঁ, আপনার দানুল ইসলাম সিয়াম বলছেন বিগিনারদের জন্য ফাইবার ভালো। হ্যাঁ, বিগিনারদের জন্য অবশ্যই ভালো, তবে বর্তমানে কোন মার্কেট প্লেসই নতুনদের জন্য এত বেশি প্রায়োরিটি দিতেছে না। সেক্ষেত্রে আপনি গুগল মানে গুগলকে ইউজ করতে পারেন। যেমন একটা পার্সোনাল ব্র্যান্ডিং, এটা কথা আছে। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে নিজে নিজের নামে একটা ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলবেন। যেমন ধরেন আমি একটু আপনাদেরকে স্ক্রিনটা দেখাই, যে পার্সোনাল ব্র্যান্ডিংটা সম্পর্কে একটু ক্লিয়ার হবে। সো আপনি যদি মেবি শুরু হয় নাই, আচ্ছা দেখা যাচ্ছে। সো আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে আমার নামটা লিখে সার্চ দেন, ধরেন জাস্ট ফারজুকি লিখলেন আমার নাম, প্রথম লিখলেন, গুগল আপনাকে শো করবে আমার লিঙ্কডইন, ফেসবুক বা আমার ইনস্টাগ্রাম, আমার মার্কেট প্লেস, এইখানে অনেক কিছু গুগল শো করবে। এখন এগুলা অ্যাকাউন্ট করলে, রেগুলার পোস্ট করলে এগুলা সোশ্যাল মিডিয়াতে আসে। তো এটা হলো নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড হয়ে গেল। এখন ক্লায়েন্টকে আপনি সরাসরি এখান থেকে রিচ করতে পারবেন, বা আপনার এটা বিভিন্ন মাধ্যমে ক্লায়েন্টের কাছে পৌঁছালেন। যেমন ধরেন ফাইবারের আপনার প্রসেসটা হলো, ফাইবারে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, ফাইবারে গিগ দিতে হবে, তারপর ফাইবারের টার্মস গুলা মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। কিন্তু আপনি যদি সরাসরি টার্গেট করলেন যে আজকে আমি 10 জন ক্লায়েন্টকে এসএমএস দিব আউট অফ মার্কেট প্লেসে, এদের কাছ থেকে কাজ নিব, তাহলে আপনার জিনিসটা সহজ হয়ে যায়। তো আমরা এজ এ বিগিনার হিসেবে আমি পরামর্শ দিব, আপনি মার্কেট প্লেসে না গিয়ে আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন। আচ্ছা, এই একজন লিখছেন এক্সপার্ট না হলে কোনোটাই বেস্ট না। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এক্সপার্ট না হলে আপনি যে কোনো একটা টপিক নিয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। আহ আমি শুনছি আপওয়ার্ক ভালো। হ্যাঁ, আপওয়ার্ক ভালো, আর আপনার লিঙ্কডইনও ভালো। লিঙ্কডইন হলো আপনার বিজনেস রিলেটেড একটা সাইট। যদি এটা মার্কেট প্লেস না, লিঙ্কডইন আমরা মূলত সোশ্যাল মিডিয়া হিসাবে ইউজ করি, বাট লিঙ্কডইনে যারা ইউজার সবাই প্রফেশনাল, যে কেউ লিঙ্কডইনে ঢুকে না। সো আপনি সহজে বিভিন্ন কোম্পানির, দেখা যায় যে সিনিয়র লেভেলের কারের সাথে আপনি সহজে পরিচয় হয়ে কাজগুলা ডেলিভার করতে পারেন। আপনি একটা ব্লগার ওয়েবসাইট বানিয়েছেন, তাতে অ্যাডসেন্স সেট করা যাবে কিনা না, সেটা আপনার ব্লগার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে। যেমন অ্যাডসেন্সের কিছু রুলস আছে, আপনার কন্টেন্ট কোনো কপিরাইট নেওয়া যাবে না, মিনিমাম 6টা ব্লগ থাকতে হবে নির্দিষ্ট একটা টপিকের উপরে। তারপর হলো কন্টেন্ট গুলা ব্ল্যাক এন্ড হোয়াইট থাকতে হবে, মানে কোনো কালারফুল ওয়েবসাইট না। তারপর আপনি অ্যাডসেন্সে গিয়ে আপনার ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লাই করবেন। তারা রিভিউ করে যদি মনে হয় যে আপনার সাইটটা ভালো, আপনাকে পারমিশন দিয়ে দিবে, আপনার রেভিনিউ জেনারেট হবে। তো আপনি কয়েকটা ব্লগ লিখেন, তারপর ওইটা আপলোড করেন। তারপর হলো গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করলে ইন ফিউচার কেমন, প্রত্যেকটা কাজ আপনি যদি ভালো করে জানেন অনেক লাভজনক হবে। ওইটা নিয়ে কোনো ডাউট নাই, কারণ ডে বাই ডে সবকিছু অনলাইন হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই দেখছেন কোভিড এর আগে মানুষ অনলাইনে এত বেশি মানে দেখা যায় যে বিজনেস গুলো অনলাইনে এত বেশি রান করতো না, কিন্তু কোভিড আসার পর সবাই এখন অনলাইন। তো যত অনলাইনে বিজনেস বাড়বে, তত ডিজাইনের চাহিদা বাড়বে, ডেভেলপারের চাহিদা বাড়বে, মার্কেটারের চাহিদা বাড়বে। তো কাজ শিখেন, সমস্যা না। স্যার আমার একটা বেসিক কোয়েশ্চেন আসছে, করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমরা তো এখানে অনেকেই অ্যাড হয়েছি যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো ধারণাই নেই, বা ফ্রিল্যান্সিং কে আমরা চিনি বাট ওইভাবে সম্পর্কিত না আমাদের সাথে। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে ফ্রিল্যান্সিংটা করি মূলত বাহিরের দেশের কাস্টমারদের সাথে ডিল করি, এখন ওই প্রোডাক্টটা কি আমাদেরই হতে হবে নাকি অন্য কোনো কোম্পানির প্রোডাক্টটা আমরা ওদের সাথে ডিল করতেছি এমন হবে? আচ্ছা, ফ্রিল্যান্সিং মূলত সার্ভিস ওরিয়েন্টেড থাকে। ধরেন আপনি একটা জিনিস কাজ জানেন, ওটা ডেলিভার করেন, মূলত এখানে প্রোডাক্টের কিছু থাকে না। সো প্রোডাক্টটা বিজনেসে চলে যায়। তো আপনি মনে করেন ক্লায়েন্টের জন্য একটা ইউটিউব চ্যানেল বানিয়ে দিলেন, একটা ফেসবুক পেজ বানিয়ে দিলেন, একটা লোগো বানিয়ে দিলেন, ওইগুলা মূলত ক্লায়েন্টকে দিয়ে তারপর পেমেন্টটা আনলেন, ওইটা হলো ফ্রিল্যান্সিং। আশা করি বুঝতে পারছেন আপনি। মানে স্যার মূলত আমরা প্রোগ্রামিং দিয়ে এই কাজটা করব? হ্যাঁ, আপনি যদি প্রোগ্রামিং এ আপনার আইডিয়া থাকে, আপনি প্রোগ্রামিং এর উপর করতে পারেন, যার যেটা স্কিল। আমি আসলে জানি না আপনারা কে কোন ব্যাকগ্রাউন্ডের আছেন, আমি জাস্ট হালকাভাবে আপনাদের ওই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করতেছি। একজন কমেন্ট করছেন সাইবার সিকিউরিটি শিখতেছি এখন ফ্রিল্যান্সিং এ। হ্যাঁ, শুরু করেন। সাইবার সিকিউরিটি স্ট্রং একটা পয়েন্ট। গুগল অ্যাডস এ কিভাবে ইনকাম নির্ধারণ করা হয়, এটা হলো আপনি কোন কান্ট্রিতে আপনার একটা মানে ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়েছে। ধরেন বাংলাদেশের সিপিসি, যেটা সিপিসি হলো কস্ট পার ক্লিক, সিপিসিটা অনেক কম। ধরেন বাংলাদেশে আপনাকে ডলার কম দিবে, কিন্তু আপনি যদি ইউকে, ইউএসএ বা কানাডাতে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করেন, তাহলে এখানে ডলার পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি।
সো আপনি ট্রাই করবেন বাহিরের কন্টেন্ট গুলা নিয়ে কাজ করার, সেখান থেকে ইনকামটা একটু বেশি হয়। আর একটা ওয়েবসাইট আছে, আপনি এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার, আমি আপনাকে লিখে দিচ্ছি, গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওইখানে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড সার্চ দিয়ে দেখতে পারেন, প্রত্যেকটা কিওয়ার্ডের আলাদা আলাদা রেট দেওয়া আছে, কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করালে কত ডলার পাবেন, একটা আনুমানিক আইডিয়া দেওয়া আছে। ফ্রিল্যান্সিং এ একাধিক স্কিল নিয়ে কাজ করা যাবে না, আপনাকে একদম কোর বা যে কোনো একটা স্কিল নিয়ে কাজ করতে হবে। কারণ বাইরের দেশের মানুষকে যদি আপনি বলেন আপনি সব জানেন, ওরা ভাববে আপনি কিছুই জানেন না। আপনাকে ছোট্ট একটা স্কিল নিয়ে কাজ করতে হবে। যেমন আমি গুগলের ভিডিও অ্যাডসটা নিয়ে কাজ করি, এখন আপনি চাইলে এরকম ছোট্ট স্কিল নিয়ে কাজ করতে পারেন। ছোট্ট স্কিল বলতে যেটা শিখেন ওইটার বেস্ট দিয়ে শিখতে হবে। আপনি পুরো একদিকে গ্রাফিক্স শিখলেন, একদিকে ওয়েব ডেভেলপমেন্ট শিখলেন, তাহলে সবকিছু গুলাই যাবে। সো আপনি হয় গ্রাফিক্স শিখেন অথবা গ্রাফিক্সের নির্দিষ্ট টপিক লাইক টি শার্ট ডিজাইন অথবা ব্যানার ডিজাইন, একটা জিনিস নিয়ে কাজ করেন। আচ্ছা, তারপর হলো এসইও কেমন? হ্যাঁ, এসইও ভালো, এসইও ডিমান্ড অনেক বেশি, এসইওর জন্য একটু সময় বেশি দিতে হয় আর কি, এসইওটা একটু ঠান্ডা মাথায় করতে হয়। এআই আপনার আসলে এআই যে আপনার কাজগুলাকে হ্যাম্পার করবে ওরকম কিছু না, এআই পরিচালনার জন্যই আপনাদের লাগবে। সো এআই এর ডিজাইন এখন মানে এআই দিয়ে ডিজাইন করা যায়, বাট হিউম্যান ডিজাইন আর এআই ডিজাইন তো আর সেম না। এআইটা হয়তো আপনার স্কিল গুলোকে আপডেট করতে হবে, দেখা যায় যে একটা জিনিস জানেন এটাকে আর একটু আপডেট করে নিতে হবে, বাট এরকম না যে এআই আপনার গ্রাফিক্স অথবা মার্কেটিং গুলা একদম ইয়ে করে দিবে। এআই হেল্প করবে আপনাদের, এআই কে আপনাকে প্রপার ইউজ করতে হবে, এআই আমাদের জন্য হ্যাম্পার না। না, ফ্রিল্যান্সিং মূলত আসলে আপনি আপনার কাজটা সেল করতেছেন, আপনার পরিশ্রমটা, আপনার সময়টা, এখানে ডলার ইনভেস্ট করার কোনো প্রশ্ন আসে না। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন গুগল অ্যাড রান করতে হলে আপনাকে ডলার দিতে হবে, তবে এগুলো আমরা মূলত ক্লায়েন্টের কাছ থেকে আগে পেমেন্ট নেই, তারপর আমরা ওটা ডেলিভার করার চেষ্টা করি। মূলত ইনভেস্টমেন্টের কিছু না, ইনভেস্টমেন্ট মানে বিজনেস। আপনি যদি মনে করেন যে আপনার কোনো জিনিস ইনভেস্ট করা লাগতেছে, তাহলে এটা বিজনেস। হ্যাঁ, ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন? কম্পিটিটিভ থাকার জন্য কোন স্কিলটা কন্টিনিউয়াসলি ডেভেলপিং করা উচিত? এটা হলো আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন বা ট্রেন্ডিং টপিক গুলো। যেমন আমরা সবাই চ্যাট জিপিটিটা চিনি, সো আপনারা চ্যাট জিপিটি টা ইউজ করবেন বেশি, চ্যাট জিপিটি কে মাঝে মাঝে আস্ক করবেন যে কোন টপিকটা এখন ট্রেন্ডিং এ আছে। যেমন ধরেন এখন আপনি মার্কেটিং গুলাকে একটু প্রায়োরিটি দেন বেশি, কারণ যে কোনো কোম্পানি মার্কেটিং ছাড়া টিকে থাকতে পারে না। আমি আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ বলি, যেমন ইয়াহু, অনেকেই হয়তো চেনেন, নাম শুনছেন। ইয়াহু কিন্তু জিমেইলের আগে আসছিল, অনেক পপুলার, কিন্তু ইয়াহু টিকতে পারে নাই, কজ হলো জিমেইল তাদের মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং অনেক বেশি করছে, আর ইয়াহু ভাবছিল যে আমি তো টপে চলে আসছি, আমার আর মার্কেটিং করা লাগবে না। তখন দেখা গেছে যে ইয়াহু বন্ধ হয়ে যায় বা ইয়াহুর যে ভ্যালুটা কমে যায়, জিমেইল এই জায়গায় ঢুকে যায়। তো এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দেয় যে কখনোই মার্কেটিং বন্ধ করা যাবে না, আর এই মার্কেটিং বন্ধ করা যাবে না মানে যে কোনো ক্ষেত্রে। তো এই মার্কেটিংটা আপনার ফিউচারটা ভালো, অনেক ভালো, বা আপনি ইজিলি কাজ করতে পারবেন। আচ্ছা, আপনারা, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তো আপনারা অনেক প্রশ্ন করতেছেন যেগুলো আমার সাথে যায় না, যেটা আমি জানি না, আমি আসলে এটা উত্তর দেওয়ার চেষ্টা করতেছি না, ওটা ইগনোর করতেছি। কপিরাইট অনেক ইজি, পার্ট টাইম জব, হ্যাঁ ভালো হবে, কপিরাইটিংটা ভালো আছে। হ্যাঁ, ডিপসিক, অবশ্যই চ্যাট জিপিটির সাথে ডিপসিক আছে, দুইটাই আমরা ভালো সার্ভিস পাবো। দেখা যায় কম্পিটিটর থাকলে আপনার ভালো, ডিপসিক যত ভালো করবে চ্যাট জিপিটি আরো ভালো করার চেষ্টা করবে, and লাভ আমাদের, আমরা দুইটাই ইউজ করে এখান থেকে প্রফিট পাবো। আচ্ছা, ফ্রিল্যান্সিং অনেকেই ফুল টাইম নেয়, যেটা আমিও করি, আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার। তো এটা প্রথমে নেওয়া উচিত না, অন্তত 1-1.5 বছর আপনি দেখেন যে ফ্রিল্যান্সিং থেকে যে আর্নিংটা আসতেছে, এই আর্নিং এ আপনি চলতে পারেন কিনা, না এটা দিয়ে আপনার সুন্দর মতো আপনার হয় কিনা না, তারপরে আপনি ফ্রিল্যান্সিং কে ফুল টাইম নেওয়া উচিত। এজ এ বিগিনার পার্ট টাইম নেওয়াই উচিত, কারণ আপনি ফ্রিল্যান্সিং শুরু করলেন, আপনি যে সাকসেস পাবেন বা আপনি কালকেই যে আপনি ভালো ভালো অর্ডার পাওয়া শুরু করবেন এরকম না। সো আপনি একটা পজিশনে চলে গেলেন, 1-2 বছর যাওয়ার পর আপনি চাইলে ফ্রিল্যান্সিংটাকে ফুল টাইম হিসেবে নিতে পারেন, বাট এজ এ বিগিনার হিসেবে নেওয়া একদমই উচিত নয়। ওকে, সো আরেকজন প্রশ্ন করছেন মার্কেটিং এর জন্য কিছু টিপস দিলে ভালো হয়। মার্কেটিং এ একদম দুর্বল। আমি মার্কেটিং এর একদম সিম্পল জিনিসটা বলি, আপনার সোশ্যাল মিডিয়া গুলা গ্রো করেন, আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনি আপনার যে কাজগুলো এগুলো শেয়ার করেন,
ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, এগুলাকে গ্রো করার চেষ্টা করেন বা পোস্ট করেন রেগুলার বিভিন্ন জিনিস। যেমন একটা সিম্পল জিনিস, যারা মোবাইল ঠিক করে, দেখা যায় যে মোবাইল মেকানিক, তারা দেখা যায় যে তাদের ডেস্কের সামনে বিভিন্ন ধরনের মোবাইল, দেখা যায় নষ্ট মোবাইল রেখে দেয়। আর এটা একটা আইডেন্টিটি, যাতে দূর থেকে মানুষ দেখে বুঝতে পারে যে না, এখানে গেলে আমার মোবাইলটা রিপেয়ার হবে বা সার্ভিসিং হবে। তো আমাদের কাজ হলো আমাদের বিভিন্ন ডিজাইন বা আমাদের বিভিন্ন কাজের স্ক্রিনশট গুলা শেয়ার করা। হ্যাঁ, আমার এজেন্সি আছে, আমার এজেন্সির নাম হলো ওয়ান ম্যান সলিউশন, যেটা আমি চালাই। আর আমার পার্সোনালি আপনারা যদি গুগলে ফারজুক লিখেন, আমার ফেসবুক থেকে শুরু করে সবকিছু পাবেন। না, আমার ওরকম কিছু নাই, তবে আমি আপনাদেরকে একটা আমার গ্রুপের লিংক দিচ্ছি, এটাতে আপনি জয়েন হতে পারেন, যেখানে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন জিনিস শেয়ার করে। মূলত ফ্রিল্যান্সিং বলতে একটা নির্দিষ্ট টপিক, সেটা হলো ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি বিভিন্ন জিনিস শেয়ার করি। এই যে আমি লিংক দিচ্ছি, আপনারা চাইলে জয়েন হতে পারেন। আমি আপনাদেরকে আমার ফেসবুক পেজটার লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমার পেজের সাথে যুক্ত হতে পারেন। এই যে আপনাদের লিংক দিছি। ফাইবারে পার ডে 600 ইমপ্রেশন আসে, বাট কোনো ক্লিক আসে না। তাহলে আপনি ইমপ্রেশন আসে মানে গিগটা দেখতেছে, আপনি একটু গিগে ভিডিও অ্যাড করার চেষ্টা করেন বা টুইটার, লিঙ্কডইনে শেয়ার করার চেষ্টা করেন, আশা করি আরো ভালো আসবে। স্যার মনে করেন আমি আজকে থেকে ফ্রিল্যান্সিং প্রথম কাজ পেতে অবশ্যই সময় লাগবে। আপনি টপিকটা, যে কাজটা আপনি পারেন, ওই কাজটা বিভিন্ন জায়গায় শো করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এন্ড ক্লায়েন্ট রিচ করার চেষ্টা করেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার বলছিলাম, প্রথমে আপনি যে রিমোটিং সফটওয়্যার গুলোর কথা বলছেন, ওইখানে আমি যখন আমার পিসির অ্যাক্সেসটা আরেকজনকে দিচ্ছি, তখন তো সেখানে কিছু সিকিউরিটি ইস্যুস চলে আসে। আমি এটা মানে ইনশিওর করব কি করে যে আমার ব্যক্তিগত তথ্য চুরি হবে না? সেক্ষেত্রে আপনি কম্পিউটার সামনে বসে থাকতে হবে। ও যদি ব্যক্তিগত কোনো জিনিসে প্রবেশ করে, আপনি এটা কেটে দিবেন। আর আমরা মূলত প্রফেশনালরা ক্লায়েন্টের কাজ করি, মানে আমাদের পিসির অ্যাক্সেস আমরা দেই না, আমরা ক্লায়েন্টের পিসির অ্যাক্সেস আনি। সেটা ফেসবুকের অ্যাডস হতে পারে অথবা ওয়েবসাইট হতে পারে। কাজ শেষে আমরা ওইটা কি করি, সেশনটা ডিলিট করে ফেলি। ওটা ঝামেলা নাই, মানে আপনার তথ্য কেউ চুরি করতে পারবে না। আমরা তো মূলত ক্লায়েন্টের পিসিতে লগ ইন করি, আপনার পিসিতে না। স্যার আর একটা কোয়েশ্চেন ছিল, গুগলে যে বিভিন্ন ধরনের অ্যানিমে ক্যারেক্টারের যে ওয়ালপেপার গুলো দেখা যায়, এইগুলো কি গ্রাফিক ডিজাইনের পার্ট? হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার। এবং স্যার অনেক ধরনের এরকম ওয়েবসাইটও আছে ওদের নিজস্ব, যারা এই ধরনের ছবিগুলো সেল করে। এখন আমি যদি এই ধরনের কিছু তৈরি করতে চাই, তাহলে মানে আমার কি শিখতে হবে? আচ্ছা, আপনি গ্রাফিক রিলেটেড, ধরেন গ্রাফিক্স, ওইগুলা মেকিং গুলা শিখতে হবে। যেমন আমরা অ্যাডোবি ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, এগুলা আপনাকে শিখতে হবে। মূলত গ্রাফিক্স, আপনি এগুলা অ্যানিমেশন টাইপের এগুলা বানাতে হলে আপনাকে গ্রাফিক্স শিখতে হবে। আর যদি আপনি মনে করেন না ভিডিও আকারে, তাহলে 2D বা 3D অ্যানিমেশন গুলা শিখতে হবে। আর যদি স্টিল পিকচার গুলো, আপনার গ্রাফিক্স শিখলেই হবে। স্যার এইগুলো তো অনেকে এআই দিয়েও করে। এআই আর হিউম্যান আলাদা। এআই দেখলেই বোঝা যায়, অনেক কোম্পানি হিউম্যান গুলাই পছন্দ করে, এআই গুলা এত বেশি পছন্দ করে না বা এলাও করে না। সো এআই যতই কিছু করে, হিউম্যান কন্টেন্ট গুলা থাকবেই। আচ্ছা, তাহলে আমি যদি আমার একটা এরকম ওয়েবসাইট বানাই যেখানে আমার সমস্ত ছবিগুলো থাকবে, তাহলে ওই ধরনের ওয়েবসাইটকে কি বলা হয়? পোর্টফোলিও ওয়েবসাইট, যেখানে আপনি আপনার ওগুলাকে শো করতে পারবেন, এটাকে মূলত পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। ভালো অ্যানিমেশন সফটওয়্যার জন্য পিসি লাগে, মানে অ্যানিমেশন সফটওয়্যার জন্য ভালো পিসি লাগে, ওইটাই মনে হয়। হ্যাঁ, অবশ্যই আপনার একটু হাই কনফিগারেশনের পিসি লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের মেবি 9:30 পর্যন্ত আমার সেশন ছিল, 9:25 হয়ে গেছে। আমি মূলত হয়তো আমার আসার আগে কেউ আরেকজন ছিলেন, উনি হয়তো আমার পরিচয়টা দিছেন। তো আমি মূলত ফ্রিল্যান্সিং এর কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে। আর আপনাদের মূলত ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এটা বোঝানোর জন্য বলা হয়েছে। মূলত এটা কোনো ক্লাস না, ধরেন আমি আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি ফ্রিল্যান্সিং এ। তো আশা করি আপনারা যা বলছি সব বুঝতে পারছেন। এর বাইরে আপনারা গুগল আছে, ইউটিউব আছে, একটু ঘাটাঘাটি করলে আপনারা এইগুলা সম্পর্কে জানতে পারবেন। আর আপনাদের যে মডিউল আছে, ওই অনুযায়ী তো ক্লাস হবে, আপনাদের সাথে তো আমার আর দেখা হবে না।
সবাই ভালো থাকেন। আর আমার পেজের ইয়ে দিয়ে দিছি আপনাকে, ওইগুলা আপনারা একটু কোনো জিনিস যদি ইন ফিউচার লাগে আমাকে নক করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনি সিলেটে থাকেন, ভালোই তো। হ্যাঁ, টপিক বলতে আমি মূলত ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় এগুলা সম্পর্কে একটু আইডিয়া দিছি। ওখানে স্পেসিফিক কোনো টপিক নিয়ে আসলে আমি বলি নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম।